চিত্রে মহাকাল স্রোতে ভেসে অগণিত জীবন প্রজন্ম। আমরা সৃষ্টির শ্রেষ্ঠতে গণ্য, তবু কেন পৃথিবী বিপন্ন? এসো বন্ধু, গোটা পৃথিবী আজ আমাদের হাতে গড়ব। কেন বৃক্ষের সাথে বন্ধন, তারই গল্প আজ শুনব। বিশ্বব্রহ্মাণ্ড গবেষণা তথ্যে মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, এখনো এখানে একমাত্র বুদ্ধিমান প্রাণী এই আমরাই, গোটা মানব জাতি। এখানে আমাদের অধিকারী সব কিছুর উপরে। যে পরিবেশ প্রকৃতিকে কেন্দ্র করে আমাদের রাজত্ব, তা শুধু আমাদের দাসত্বের অধীনেই বেঁচে আছে। আমরা যখন যা খুশি তাই এর উপর চাপিয়ে দিতে পারি। আমাদের প্রয়োজনে আমরা সবকিছুই তার উপর করতে পারি। শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে বিশ্ববাসী আজ ভুলেই বসেছে তাঁর স্বাধীনতার সীমাবদ্ধতার সীমা কতটুকু বিস্তৃত। এই পৃথিবী শুধু আমাদের একারই নয়। এখানে শূন্যে আর পৃথিবীতে জড় ও জীবজগতে যাই কিছু রয়েছে, সবই জগৎ প্রকৃতির মঙ্গলে সৃষ্টি হয়েছে। পৃথিবীর প্রতিটি ধর্মের, প্রতিটি গোষ্ঠী আর গোত্রের মাঝে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও জীবজগতের জন্য তার উপযোগী অভয়ারণ্য নিশ্চিত করা ও মানুষের নিকট জীবের নিরাপত্তা অধিকার সম্পর্কে সুস্পষ্ট বলা হয়েছে। ধর্ম ও রাষ্ট্রীয় আইনে মানুষের স্বাধীনতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে, যার মাঝে অন্তর্নিহিত রয়েছে বিশ্বকল্যাণ। বিশ্বের প্রতিটি রাষ্ট্রেরই পরিবেশ ও জীব অনুকূলে সুস্পষ্ট আইন রয়েছে। জ্ঞান বিজ্ঞানের আলোকে গবেষণালব্ধ মানুষ পরিবেশের কল্যাণ ও শান্তি অশান্তির ক্ষেত্রে অন্তরায় কি সেটাও বোঝে। তাহলে সৃষ্টির এই শ্রেষ্ঠ মানুষের দ্বারা বিশ্ব অশান্তির কারণ কি? সব কিছুই সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো এই যে যত জীবজগৎ দেখছেন, যত ধরনের প্রাণী দেখছেন, সব মানুষের কল্যাণের জন্য। কোনো না কোনোভাবে তারা মানুষকে সহযোগিতা করে, মানুষের বাসস্থানের জন্য, মানুষের টিকে থাকার জন্য কোনো না কোনোভাবে তাদের সাহায্যের প্রয়োজন। তো আমরা আসলে এই যে আধুনিক যুগে যে আসছি, আধুনিক যুগে এসে আমাদের খাদ্যের জন্য, আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা বিভিন্নভাবে এই যে আমাদের এই পরিবেশকে আমরা ক্ষতিকর করে, মানে ক্ষতিগ্রস্ত করছি। প্রতিনিয়ত আমরা গাছপালা কাটছি, গাছপালা কেটে আমরা পরিবেশে যে খাদ্য প্রস্তুত করার যে জায়গাটা, সেটাকে আমরা মনে করেন যে ধ্বংস করছি। আমরা করতেছি কি, পানির জন্য ব্যাঘাত ঘটাচ্ছি। এই যে বিভিন্ন ধরনের বাঁধ তৈরি করতেছি নদীতে, এই নদী শাসন করা মানেই হচ্ছে নদীর ক্ষতিগ্রস্ত করা। এই যে হাওরের মধ্যে দিয়ে বাঁধ দিয়া যে রাস্তা তৈরি করা, এটাতে কিন্তু পানির স্বাভাবিক গতিটাকে কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে দেওয়া হচ্ছে, যার ফলে পানি চলাচল করতে পারে না। অন্য এর উপর ভিত্তি করে যে সকল প্রাণী যারা আছে তাদের ব্যাঘাত ঘটতেছে। আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। এইভাবে প্রতিনিয়তই আমরা আমাদের পরিবেশটাকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে তুলছি। আমাদের বসবাসের জন্য যে পরিবেশটা প্রথম তৈরি হয়েছিল, সেটার অযোগ্য করে তুলছি। সেটার জন্য পুরাপুরি এই পরিবেশ নষ্ট করার জন্য, পরিবেশকে ধ্বংস করার জন্য পুরাপুরি মানুষই কিন্তু প্রধানত। বিশ্ব প্রকৃতির জীব অনুকূল পরিবেশে আবহাওয়া ও জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন ঘটিয়ে চলছে। মূলত এ কারণেই জীবজগতের জীবন প্রবাহ নানা সংকটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বের প্রতিটি মুহূর্ত যেন মানবজাতির জন্য এক মহা আতঙ্ক, আর প্রকৃতির প্রাণীকুলের জন্য যেন বেঁচে থাকার এক নেতিবাচক সংগ্রাম। মানুষ ছাড়া জীবজগতের অন্য কোনো প্রাণী এই পরিস্থিতির জন্য দায়ী নয়। প্রকৃতির এই প্রতিকূল পরিবেশ সৃষ্টির জন্য
বিশ্ববাসী তার পূর্বজন্মের অজ্ঞানতাকেই দায়ী করতে পারে। মানুষ তার পূর্বপুরুষের প্রকৃতি বিরোধী কার্যক্রমের প্রতিকূল ফলাফল ভোগ করছে। এ যেন অতীতের সকল ভুলের প্রায়শ্চিত্ত করছে মানুষ। আর এখন আমরা প্রকৃতির প্রতি নেতিবাচক যা কিছুই করব তার প্রায়শ্চিত্ত করবে আগামী প্রজন্ম। এখন প্রশ্ন হচ্ছে, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী আমরা গড়ে তুলব? নাকি বাসযোগ্য পৃথিবীটাকেই আমরা আমাদের হাতেই ধ্বংস করব? যদি বর্তমান বিপন্ন বিশ্বটাকে আমরা বাঁচাতেই চাই, বাসযোগ্য করে রেখে যেতে চাই প্রজন্মের কাছে, তাহলে আমাদের সকল পরিকল্পনার ক্ষেত্রে জীব উপযোগী পরিবেশ বান্ধব ব্যবস্থাপনাতেই জোর দিতে হবে। একই সঙ্গে বিশ্বব্যাপী পরিকল্পিত জনসংখ্যার বিষয়ে সচেতনতা প্রয়োজন রয়েছে। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়েই বিশ্ব সভ্যতার বিশাল এই পরিবর্তন ঘটিয়েছে মানুষ। বাসযোগ্য একমাত্র এই পৃথিবীর প্রকৃতিকে ভিত্তি করেই মানুষ তার জীবনের প্রতিটি মুহূর্তকে নানাভাবে উপভোগ করছে। প্রাকৃতিক সম্পদের উপযোগিতা বৃদ্ধি, অফুরন্ত প্রাকৃতিক সম্পদের অনিয়ন্ত্রিত ব্যবহার, অতি বিলাসপূর্ণ জীবনের আগ্রাসন সহ পরিবেশ প্রকৃতির উপর নির্বিচারে অতিমাত্রায় চাপ সৃষ্টি করেছে মানুষ। একই সঙ্গে প্রাকৃতিক সম্পদের উপর মাত্রাতিরিক্ত চাপ বৃদ্ধি করে অমানবিক হারে প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করেছে মানুষ। বিশাল এই বিশ্ব প্রকৃতি যদিও তার ধ্বংসের ক্ষত পুষিয়ে উঠতে সক্ষম, তবুও মানুষের অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত অতিমাত্রার চাহিদার কাছে প্রকৃতি যেন আজ নিরুপায় হয়ে পড়েছে, যার ফলে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের অশনি সংকেত বিশ্বকে ভাবিয়ে তুলছে। বিভিন্নভাবে আমরা প্রতিনিয়ত আমাদের কাজের জন্য এই পরিবেশটাকে আমরা দূষিত করছি। যেমন পানি দূষণ। আমরা আগে, আপনারা জানেন যে আগে আমাদের এই পেস্টিসাইডের ব্যবহার করা লাগতো না, রাসায়নিক ফার্টিলাইজার যেগুলো সার সেগুলো ব্যবহার করা লাগতো না। তো এইগুলো যখনই আমরা দিচ্ছি তখন কিন্তু কোনো না কোনোভাবে দূষিত হচ্ছে। আবার বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ ব্যবহার করতেছে, বিভিন্ন ধরনের হেভি মেটাল ব্যবহার করতেছি। এর ফলে আলটিমেটলি তারা যাচ্ছে কোথায়? যাওয়ার জায়গা তিনটা। একটা হচ্ছে যে মাটি, আরেকটা হচ্ছে পানি, আরেকটা হচ্ছে বাতাস। এই তিন জায়গায় চলে যাচ্ছে। তো যাওয়ার ফলে মাটিতে বিভিন্ন ধরনের মিনারেলের পরিমাণ বেড়ে যাচ্ছে, বিভিন্ন পেস্টিসাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, পানিতে ওরকম বৃদ্ধি পাচ্ছে, বাতাসেও কিন্তু চলে যাচ্ছে। তারা ভাসমান অবস্থায়, ভাসমান ধূলিকণা, ভাসমান ম্যাটেরিয়ালসগুলো সেগুলোতে পানিতেও কিন্তু চলে যাচ্ছে। যার ফলে আমরা প্রতিনিয়তই এই মাটি, পানি, বাতাসকে দূষিত করছি। এই হাসপাতালগুলোকে ইদানিং হার্বিসাইডের আক্রান্ত রোগীর সংখ্যা প্রচুর পরিমাণে আসছে। যে তারা হার্বিসাইড আক্রান্ত যে সমস্ত রোগী আসছে তাদেরকে তারা বাঁচাতে পারছে না, কারণ হার্বিসাইডের যে অ্যান্টিডোট, যেটা দিলে হার্বিসাইড বিষহীন হয়ে যায়, সেই ধরনের কোনো অ্যান্টিডোট তাদের কাছে নেই। যার জন্য হার্বিসাইড আক্রান্ত মানুষগুলো কিন্তু দ্রুতই মারা যাচ্ছে, তাদেরকে বাঁচানো সম্ভব হচ্ছে না। পেস্টিসাইড কীটনাশক দ্বারা আক্রান্ত যে সকল মানুষ, তাদেরকে তারা বাঁচাতে পারে, কি জন্য তাদের কাছে এই অ্যান্টিডোট আছে, কিন্তু হার্বিসাইড দ্বারা আক্রান্ত তাদের কোনো অ্যান্টিডোট নেই। সুতরাং এই যে আমরা যে আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য উদ্ভাবন করছি, আমাদের ফসলকে রক্ষা করার জন্য, আমাদের প্রাণীকে রক্ষা করার জন্য যে কাজগুলো করতেছি আমরা রেগুলার প্রতিনিয়ত আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, প্রতিনিয়তই কিন্তু এই ঘটনাগুলো আমাদের জন্য উল্টা আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং এর পিছনে মানুষই প্রধানত দায়ী, অন্য প্রাণীর চেয়ে। বিশ্ব পরিবেশ রক্ষায় সংখ্যাগরিষ্ঠ মানুষ আজ পরিবেশের পক্ষে, বাকিদের জন্য সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই বিশ্বের পরিবেশবাদী মানবীয় প্রাণগুলো আজ প্রাকৃতিক সম্পদের মানবিক ব্যবহারের ক্ষেত্রে বিশ্বকে সচেতন করে তুলছে।
প্রতিটি জীব আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে। কেউ গাছ দিয়ে, কেউ পাতা দিয়ে, বিভিন্ন উপায়ে তারা আমাদের সাথে পরস্পরের সাথে সংযুক্ত। যদি আমরা তাদের উপর খেয়াল না করি এবং ধ্বংসের দিকে তাদেরকে ঠেলে দিই, তাহলে আমরা ভবিষ্যতে খুব হুমকির মুখে পড়ে যাব এবং আমাদের ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়ে যাবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণীদের প্রতি দায়িত্বশীল এবং সহমর্মী আচরণবোধ প্রকাশ করা। আমাদের দৈনন্দিন যেই কর্মকাণ্ডগুলো আছে, এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে আমরা প্রকৃতিকে নিয়মিত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। যেমন হচ্ছে আমরা যে বায়োডাইভার্সিটিটা আছে, লোকাল বায়োডাইভার্সিটি, এটা মেনলি ধ্বংসের কারণ। আর বায়োডাইভার্সিটি আমাদের যত ধ্বংস হবে, পরিবেশ তত হচ্ছে আরও খারাপের দিকে যাবে। আমরা যদি আমাদের বায়োডাইভার্সিটিটাকে রক্ষা করতে না পারি, তাহলে আমরা যতই রিসার্চ করি না কেন, দেন একটা সময় আসবে আমরা কিন্তু এই পৃথিবীতে আমাদের নিজেদের জন্য বসবাসযোগ্য করে রাখতে পারবো না। আমাদের যেই বসবাসের জন্য যে আমাদের যে খাদ্যটা দরকার পড়বে, যে পানীয়টা দরকার পড়বে, সেটার কিন্তু আমরা যোগান দিতে পারবো না। সয়েলের যে অর্গানিক ম্যাটারটা আছে, এটা যেভাবে দিন দিন হ্রাস পাচ্ছে, এটা যদি একসময় হ্রাস পেয়ে যায়, দেন আমরা এখানে যত ইনপুট দেই না কেন, আমাদের কিন্তু আউটপুটটা আর আসবে না। আমরা যতই রাসায়নিক ফার্টিলাইজার দেই, এই রাসায়নিক ফার্টিলাইজারটাকে যদি আমরা ঠিকঠাক মতো কনভার্ট করার জন্য কিন্তু আমাদের বিভিন্ন অণুজীবের দরকার পড়বে। আমরা যে কর্মকাণ্ডগুলো করতেছি, এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে অণুজীবগুলো প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। আমরা যদি এখন এই পরিবেশটাকে সংরক্ষণ করতে না পারি, আমাদের পরিবেশের যে ভারসাম্যটা আছে, এটা যদি আমরা রক্ষা করতে না পারি, দেন তাহলে আমাদের ভবিষ্যৎটা কী হবে? আমরা কি নতুন কোনো গ্রহে গিয়ে বসবাস করতে পারবো? আমাদের জীবন কর্মের নেতিবাচক সিদ্ধান্তের তেমনি অসংখ্য অর্জনের ভয়াবহ ফলাফল আজ ভাগ্যের নির্মম পরিহাসের বিশ্বাস নিয়েই সকলকে উপভোগ করতে হচ্ছে। আমরা জানি যে আমাদের বায়োডাইভার্সিটি আমাদের দৈনন্দিন জীবনে পৃথিবীতে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। একটি নীল তিমি, সে প্রতিদিন তাকে 5 থেকে 7 টন খাবার প্রয়োজন হয়, কিন্তু বায়োডাইভার্সিটি কমে যাওয়ার কারণে সে তার খাবার হারাচ্ছে, ফলে সে তার রিপ্রোডাকশনও করতে পারছে না এবং তাদের কমিউনিটিতে দিন দিন কমে যাচ্ছে, যা পৃথিবীর জন্য, এবং তারা কিন্তু স্ক্যাভেঞ্জার আমরা জেনে থাকি, যা পৃথিবীর অন্যান্য বায়োডাইভার্সিটি রক্ষার্থে অত্যন্ত ভূমিকা রাখে, সেটা হারিয়ে যাচ্ছে। গবেষণার ক্ষেত্রে দেখেছি এখানে আমরা যে ফার্টিলাইজার বা কীটনাশক যাই অধিক পরিমাণে যদি ব্যবহার করি, এটা আমাদেরকে সয়েলকে পলিউট করতেছে, এয়ারকে পলিউট করতেছে। দেখা যায় যে এখন আমাদের ফিল্ডে কোনো পাখি দেখা যায় না, মৌমাছি দেখা যায় না, এটা খুবই কমে আসতেছে আস্তে আস্তে এই সকল বিষক্রিয়ার জন্য বলা যাইতে পারে। এছাড়া ওয়ার্ল্ডে যত পলিউশন হচ্ছে, দিন দিন তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে দেখা যাচ্ছে যে ফসল যে সময় হবার কথা সে সময় হচ্ছে না। এই জন্য এই সকল বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে গবেষণার দিকে যাইতে হচ্ছে যে কিভাবে খরা সহনশীল একটা জাত তৈরি করা যাইতে পারে, টেম্পারেচার সেন্সিটিভ জাত কিভাবে করা যেতে পারে, বা এটা অন্য কোনো রিজিয়নে কিভাবে করা যেতে পারে, সেইখানের সয়েল কেমন হইতে পারে, সেটা নিয়ে আমরা গবেষণা করতে পারি। কোনো কারণ ছাড়া আমরা কোনো একটা জীব হত্যা করব বা কোনো একটা গাছের পাতাও ছিঁড়ে ফেলবো, এই যা কিছু করি না কেন, এটা কোনো না কোনোভাবে আমাদের পরিবেশের উপর প্রভাব ফেলে। দেখা যায় যে পরিবেশের প্রত্যেকটি প্রাণী বা জীব একজন আরেকজনের উপর নির্ভরশীল। একটা যদি হারিয়ে যায়, দেখা যায় যে এটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতেছে বা কোনো কিছুর অভাব সৃষ্টি হয়ে যাচ্ছে। এর জন্য এটা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি দেখা যাচ্ছে যে আমাদের উপরেই প্রভাব ফেলতেছে কোনো না কোনোভাবে। পরিবেশ প্রকৃতির মাঝে অপ্রীতিকর অধঃপতনের কারণে বৈরী আবহাওয়ার মধ্য দিয়েই সকলের সামনে উন্মোচিত হয়ে উঠছে জলবায়ুর মহাবিপর্যয়। আমাদের আত্মঘাতী জীবনের প্রতিটি কর্মের ফলাফলই ধীরে ধীরে জলবায়ুর স্বাভাবিক আচরণকে বৈরী রূপে প্রকাশ করছে, যার মারাত্মক প্রতিক্রিয়া এখন সকলের দৈনন্দিন জীবনেরই নিত্যকার সংকট। যে সংকট অভিযোজন করে বেঁচে থাকাটাই এখন এক দুঃসাধ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা এখন আমরা প্রতিটি মুহূর্তেই জীবনের প্রতিটি ক্ষেত্রে ভোগ করে চলেছি। আমরা যেভাবে পরিবেশকে যে আমরা ধ্বংস করছি, সেটা মানব সৃষ্টিই হোক কিংবা প্রকৃতি কোনো দুর্ঘটনার কারণেই হোক, তো এটার প্রভাব আমাদের শরীরে এবং মানসিকভাবে পড়তেছে, যেগুলি সর্বোচ্চভাবে আমাদেরকে সাহায্য করতেছে। এমনকি কীটপতঙ্গ, যেগুলি আমাদের মাটির সার তৈরিতে সাহায্য করে, এবং পশু পাখি এরাও আমাদের একদম ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত। এদের জন্যই পরিবেশটা
ভারসাম্য আছে। আর পরিবেশ ভারসাম্য থাকলে একজন মানুষ সে ঠিকমতো চলতে পারবে, তার খাদ্য, তার বাসস্থান, তার সব কিছুই ঠিক থাকবে। এই পরিবেশ আমাদের দ্বারা যেন কোনো ভুল না হয়, এটা আমাদের যেমন সজাগ থাকতে হবে, ঠিক অন্যকেও সজাগ করার দায়িত্ব আমাদের নিতে হবে, যাতে আমরা পরিবেশের কারণে আমরা কোনো মানসিক সমস্যা এবং শারীরিক সমস্যায় না আক্রান্ত হই। যে বর্তমান বিশ্বে এখন যে পরিবেশের দূষণ কিংবা পরিবেশের যে সমস্যাগুলি আমরা দেখতেছি, কোনো অবস্থাতেই আমরা একটা সুস্থ বাচ্চা কিংবা একটা সুস্থ শিশু গড়ে ওঠা সম্ভব নয়, কারণ তার মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ দুটাতেই সে বাধাগ্রস্ত হবে। এবং শারীরিক বিকাশের সাথে সাথে তার মানসিক বিকাশ যদি পরিপূর্ণভাবে না আসে, তাহলে কোনো অবস্থাতেই সে তার যে মেধা, তার যে জ্ঞান, সেটা মানব কল্যাণ হোক আর তার নিজের দেশের উন্নয়নে হোক, কোনো কাজেই সে ব্যয় করতে পারবে না। উপরন্তু তার ভিতরে বিভিন্ন মানসিক রোগ দেখা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেমন দুশ্চিন্তাগ্রস্ত রোগ, বিষণ্ণতা রোগ, তারপরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, আরও অন্যান্য যে আরও কিছু গুরুতর মানসিক রোগ আছে, সেগুলি তো দেখা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। বর্তমান বিশ্বের একটাই স্লোগান হওয়া উচিত যে সুস্থ পরিবেশ, সুস্থ মন, সুস্থ শরীর। আবহাওয়া ও জলবায়ুর মারাত্মক বিপর্যয় পরিবর্তনের প্রভাবে আক্রান্ত সমগ্র দেশ। এমন অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টির জন্য আমরা কেউই নিজে দায়বদ্ধতা হতে মুক্ত নই। আমাদের সকল অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডগুলোই এমন বিপর্যয়ের জন্য দায়ী। একথা সজ্ঞানে অনায়াসেই আমরা সকলেই স্বীকার করে নিচ্ছি। এমন ভয়াবহ পরিস্থিতি হতে শিক্ষা নিয়ে সমাধানের পথে এগিয়ে চলছি। জলবায়ুর সম্ভাব্য অভিঘাত হতে মুক্তির লক্ষ্যে এ দেশ মাতৃকার কল্যাণে প্রজন্মকে আবার রূপসী বাংলা গড়ে তোলার বাতিঘর রূপে তৈরি করবে। একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে উঠবে ওদেরই হাত ধরে। এমন অনির্বাণ প্রজ্বলনের অপেক্ষায় বাংলাদেশ।